ভেঙে জাঙ্কুকের শক্ত কিন্তু শান্ত হাত, তার দৃষ্টির সামনে পাশের সিটে তের নিরুত্তাপ উপস্থিতি। তে নিঃশব্দে বাইরের দিকেই তাকিয়ে আছে, উইন্ডোর কাচের উপর তার কপাল ঠেকানো। জাঙ্কুক চট করে তের দিকে তাকিয়ে বলল, লাঞ্চ করতে বললাম সেটাও করলে না, মায়ের কাছে যাবার জেদ ধরেছ, বললাম ড্রাইভারের সাথে চলে যাও, সেটাও শুনলে না, কি সমস্যা তোমার? তে কোনো উত্তর দিল না, পূর্বের ন্যায় গাড়ির উইন্ডোতে মাথা ঠেকিয়ে বসে রইল, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। জাঙ্কুক সামনের দিকে দৃষ্টি রেখেই এবার নিচু স্বরে বলল, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কতগুলো পেশেন্টকে এসে ফিরে যেতে হবে সেই ধারণা আছে তোমার? তে হালকা গলায় বলল, আমি জেদ ধরেছিলাম, তবে জোর তো করিনি, আপনি আসলেন কেন? এক মুহূর্তের নীরবতা, এরপর জাঙ্কুক ধীর গলায় উত্তর দিল, তোমার মা অসুস্থ, জামাই হিসেবে আমার যাওয়াটা উচিত বলে মনে হয়েছে, সেই জন্যই এসেছি। তে এবারও জাঙ্কুকের দিকে না তাকিয়ে বলল, রোগী দেখার পরেও যাওয়া যেত। জাঙ্কুক এবার তের দিকে তাকালো, কিন্তু তে এখনও জানালার দিকে মুখ ফিরিয়ে রেখেছে, যেন এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে তের অভিব্যক্তিতে। জাঙ্কুক হতাশার শ্বাস ফেলে বলল, আমার জায়গায় আরেকজন ডক্টর রোগী দেখবে বলে কথা দিয়েছে। বেশ তো, তাহলে রোগীদের ফিরে যেতে হবে কেন? জাঙ্কুক এবার আরেকটা গভীর শ্বাস ফেলে চোখ ফেরালো রাস্তায়, তারপর উদাহরণ টেনে বলল, ধরো তুমি ডেইজি ফুল কিনতে গিয়েছো, কিন্তু গিয়ে দেখলে সেখানে গোলাপ ফুল বিক্রি করা হচ্ছে, তখন তুমি কি করবে? তে এবার প্রথমবারের মতো মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালো, চোখে মুখে কোনো রকম রাগ নেই, স্বাভাবিক স্বরেই বলল, অবশ্যই আমি গোলাপ ফুলই কিনে নেব। জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকাতেই তে একটু হেসে আবারও বলল, আমি ডেইজি ফুলের চাইতে গোলাপ ফুল বেশি পছন্দ করি, সেই হিসেবে আমি গোলাপ ফুল পেয়ে আরও বেশি খুশি হয়ে যাব। জাঙ্কুক নিজ মনেই বলে উঠল, এত ফুলের মধ্যে গোলাপ ফুলই পছন্দ করতে হলো তোমার, যেটাতে আমার অ্যালার্জি? আমাদের পছন্দ অপছন্দ সম্পূর্ণ বিপরীত ধর্মী, তাই না? গাড়ির ইঞ্জিনের মৃদু গুঞ্জন ছাড়া চারপাশে নিখাদ নীরবতা, যেন শব্দগুলো একে অপরকে এড়িয়ে যাচ্ছে। তে আরও কিছুক্ষণ নীরবতা পালন করে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, আপনারও কি মনে হয় যে বাবুটার বাবা আপনি নন? প্রশ্নটা এমনভাবে তেড়ে এলো যেন কোনো অতর্কিত ঝড় জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। জাঙ্কুক একদমই প্রস্তুত ছিল না এমন কিছু শোনার জন্য। এক ঝটকায় সে গাড়ি ব্রেক করলো, গাড়িটা থেমে গেল রাস্তার পাশে। সে তের দিকে তাকালো, চোখে ছিল না বিস্ময় না রাগ, একটা শূন্যতা, যেন কোনো অনুভূতির অস্তিত্বই নেই জাঙ্কুকের ভেতরে। জাঙ্কুক তখন বলল, আই ডোন্ট কেয়ার বাচ্চাটার বাবাকে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কথাগুলো যেন তের মুখের রং পাল্টে দিল। তের চোখে মুখে ভেসে উঠল বিস্ময়। তে তখন আনমনেই বলে বসল, তার মানে আপনারও সন্দেহ আছে? আপনারও কি মনে হয় যে বাচ্চাটার বাবা আপনি না? জাঙ্কুক এবার স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর গলায় বলল, একটা কারণ দেখাও যার জন্য আমার সন্দেহ করা উচিত না। একটা কারণ দেখাও যার ভিত্তিতে আমি সবাইকে জোর গলায় বলতে পারবো যে হ্যাঁ, ওটা আমারই সন্তান। তে বহু চেষ্টা করেও এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখের কোণা ভিজে উঠল। দ্রুত হাতে চোখ মুছে সে মুখ ঘুরিয়ে নিল। জাঙ্কুক নিস্তরঙ্গ কণ্ঠে বলে উঠল, আমি জানি মুনের মেহেন্দির রাতে আমাদের মধ্যে সম্পর্ক হয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমার সেই রাতের কথা কিছুই মনে নেই। তে কান্না আটকে জাঙ্কুককে বলল, তাহলে আপনি জানলেন কিভাবে যে আমাদের মধ্যে সেই রাতে কিছু হয়েছিল? জাঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়ে বলল, বিছানায় রক্ত লেগেছিল, তাছাড়া আমার শারীরিক কন্ডিশন দেখেই আমি উপলব্ধি করতে পেরেছিলাম। বাহ, তার মানে আপনার হয়তো এটাও মনে নেই যে সেই রাতে কে আপনার সাথে ছিল? জাঙ্কুক একটু অপ্রস্তুত হয়ে পড়লেও না বোধক মাথা নাড়ায়। তের এবার ভীষণ খারাপ লাগছে। তে তখন জাঙ্কুককে বলল, আপনি তাহলে কিভাবে বুঝলেন যে আমি আপনার সাথে ছিলাম? জাঙ্কুক তখন বলল, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছিলে, তাছাড়া আমি তোমার নূপুর পেয়েছিলাম। প্রথমে আমি সেসব থেকেই ধরে নিয়েছিলাম, তারপর ইয়োনোর মেসেজ আর তোমার আচরণ দেখেই আমি নিশ্চিত হয়েছিলাম যে তুমি আমার সাথে ছিলে। তে জাঙ্কুকের দিকে এগিয়ে এসে বলল, তাহলে আপনি নিশ্চিত হবার পরেও কেন সন্দেহ করছেন যে এটা আপনার বাচ্চা নয়? জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে এক প্রকার হতাশ গলায় বলল,
কাম অন তে, বাচ্চা হওয়ার প্রক্রিয়া এত সহজ না। আর তাছাড়া আমি বললাম তো, রাতের ঘটনা আমার কিছুই মনে নেই। আচ্ছা, তোমার তো সব মনে আছে তাই না? তুমি কি আমাকে বলতে পারবে? তাহলে আমি কিছুটা বুঝতে পারবো। এই কথাগুলো শুনে তে যেন থমকে গেল, চোখ জোড়া বিস্ময় বড় হয়ে গেল। কিছু সেকেন্ডের নীরবতার পর মৃদু স্বরে বলল, আমার বেশি কিছু মনে নেই, শুধু মনে আছে আমি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জাঙ্কুকের কপালে চিন্তার রেখা যেন বেড়ে গেল। সে সংযতভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝতে পারলাম, কিন্তু জ্ঞান হারানোর পূর্বের কথা নিশ্চয়ই মনে আছে। তুমি আমাকে সেটুকুই বলো। তে একটা শুষ্ক ঢোক গিলে নিজের সিটে ফিরে এলো। তার দৃষ্টি জানালার বাইরে, কিন্তু মন যেন বহু দূরে। একটু কাঁপা কণ্ঠে বলল, আমি আমার আমার কিছুই মনে নেই। জাঙ্কুক কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে না থাকলেও আমি বলতে পারি যে আমি হয়তো তোমাকে অনেকগুলো লিপ কিস করেছিলাম। এই কথায় তের গাল গরম হয়ে উঠল। সে ভীষণ লজ্জায় মাথা নিচু করে নিল, কিন্তু জাঙ্কুক থামল না। একটু হেসে বলল, নিশ্চয়ই ভাবছো আমি কিভাবে জানলাম? আরে এতটুকু বোঝার মতো কমন সেন্স সবারই থাকে। তোমার ঠোঁট দেখেই তো আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার ঠোঁটের কি হয়েছিল সেটা আমি এখনো বুঝতে পারছি না। সামহাও তুমি আমার ঠোঁটে কামড় দাওনি তো? তে নিজের ঠোঁট চেপে কিছুক্ষণ বসে থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠে, হ্যাঁ করেছিলাম। আমার ইচ্ছে করছিল আপনাকে মেরে ফেলতে, কিন্তু আপনি সত্যি অনেক শক্তিশালী। আপনার ভেতরে সেদিন একটা পশু ভর করেছিল। আপনি আপনি না আমাকে আমাকে খুব বাজেভাবে স্পর্শ করছিলেন। সেদিনের ঘটনা মনে পড়লে আমার আজও ইচ্ছে করে আপনাকে মেরে ফেলতে। দয়া করে দয়া করে আর কখনো সেসব কথা জিজ্ঞেসও করবেন না। আমি সেই রাতটাকে ভীষণ ঘৃণা করি। তে এক নাগারে কথাগুলো বলে চুপ হয়ে গেল। কিন্তু তের কথাগুলো শুনে জাঙ্কুকের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য যেন থেমেই গেল। সে অনুভব করলো তার গলা শুকিয়ে আসছে। চোখ নামিয়ে নিল সে, কারণ সত্যি বলতে তো সেই রাতটাকে জাঙ্কুকও ঘৃণা করে। চুপচাপ ইঞ্জিন চালু করলো জাঙ্কুক। গাড়িটা আবারও চলতে শুরু করলো। নিস্তব্ধতার মাঝে দীর্ঘ সময় কেটে গেল। তারপর আচমকাই জাঙ্কুক বলে উঠল, আমার সাথে বিয়ে হবার আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? তে তে জানালার দিকেই তাকিয়ে রইল, উত্তর দিল না। জাঙ্কুকের প্রশ্ন তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, বিরক্তও করছে। জাঙ্কুক এবার মৃদু স্বরে বলল, চুপ করে থাকলে আমি হ্যাঁ ধরে নেব। তে বিস্ময়ে তাকিয়ে বলে উঠল, না ছিল না। আমার বয়সই বা কত? আমি এতটুকু বয়সে বয়ফ্রেন্ড কোথায় পাবো? খুব ভালো। তো বোগামকে লাইক করো নাকি? না, আমি তাকে লাইক করি না। সে তো ইয়োনোর লোক। আমি কেন তাকে লাইক করব? তাহলে তখন ভালো বলেছিলে কেন? সে ছিল বলেই আমি এখনো বেঁচে আছি। সে অবশ্যই ভালো লোক, তাই বলে কি আমি তাকে পছন্দ করব? জাঙ্কুকের জয় শক্ত হয়ে এলো। মনের ভেতর জমে থাকা সব দ্বন্দ্ব যেন আরো জট পাকাতে শুরু করলো। অথচ সেই সময়তে শান্ত গলায় বলে উঠল, আপনার যখন সন্দেহ হচ্ছে যে আপনি এই বাচ্চার বাবা নন, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করেছিলেন? আর অতগুলো টাকাই বা কেন দিয়েছিলেন? বিয়ের আগে আমার এই ব্যাপারে কোনো সন্দেহই ছিল না। আর সত্যি বলতে এই সন্দেহ তোমার বিহেভিয়ারের কারণেই জন্মেছে। শব্দগুলো যেন তীর বুকে ঢিলের মতো আছড়ে পড়ল। সে জানে না ঠিক কেন, কিন্তু এবার তার ভেতরের রাগ ক্ষোভ সব একসাথেই জ্বলে উঠল। তে তখন রেগে বলল, আপনিও যদি আমার চরিত্র নিয়ে আজে বাজে ধারণা করেন, তাহলে আমি অবশ্যই আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনার ফ্যামিলি ইতিমধ্যেই আমাকে অনেক কিছু বলে ফেলেছে। আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু কিন্তু আপনি আমাকে নিয়ে তিল পরিমাণ খারাপ মন্তব্য করলে আমি আর ফিরে যাব না আপনার কাছে। মুহূর্তে ব্রেক কষে গাড়ি থামিয়ে কোনো পূর্বাভাস ছাড়াই এক হাতে তেকে এক টানে নিজের দিকে টেনে নিল জাঙ্কুক। তার চোখ দুটো জ্বলছে। জাঙ্কুক আরেক হাতে তের ঘাড় চেপে ধরে বলল, আমি তোমাকে আর কোথাও যেতে দিচ্ছি না। তখন ড্রাইভারের সাথে আসতে কেন বলেছিলাম জানো? জানো না? তোমার প্রতি আমার অনেক অভিমান জমে আছে, অনেক অভিযোগ আছে। আমি আমি বারবার আশা করি যে তুমি আমার অভিমান বুঝবে, নিজে থেকেই আমার কাছে আসবে, কিন্তু কিন্তু তুমি সেটা কখনোই করো না। তুমি তুমি কখনোই আমাকে বোঝো না তে। আমি আমি তোমার উপর ভীষণ রেগে আছি, আর সেই রাতের কথাও আমাকেই মুখ ফুটে বলতে হচ্ছে। তুমি কি বুঝতে পারছো আমি কতটা অসহায়? পারছো না, এমনকি তুমি আমাকে বুঝতেও চাইছো না।
জাঙ্কুকের কণ্ঠে এতটা তীব্র অনুভূতির ঘনঘটা শুনে তে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ যেতেই নিজেকে সামলে নিয়ে বলল, আমি আর কিছু না বুঝলেও এটা বুঝে গেছি যে আপনি আমার বাবুকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন, আর এটাই আপনাকে ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার কাছেও যদি আমাকে প্রমাণ দিতে হয় তাহলে সেটা আমার জন্য অপমানজনক, আমার কাছে মৃত্যুর সমান। তের কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে যায়। তে প্রায় একদম প্রাপ্তবয়স্ক নারীদের মতোই কথা বলে, কিন্তু আজকে এটাতে কিভাবে বলল? তে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে বলল, একটা কথা মনে রাখবেন, যেদিন আমাকে এই বিষয়ে প্রমাণ দিতে হবে সেদিনই আমাদের শেষ দেখা হবে। জাঙ্কুক একবার নিজের কলারের দিকে তাকিয়ে আবারও তের দিকে তাকালো, তারপর নির্লিপ্ত সুরে বলল, আমাদের শেষ দেখা একমাত্র সেদিন হবে যেদিন আমাদের মধ্যের একজনের মৃত্যু হবে। তার আগ পর্যন্ত আমাদের দেখা হতেই থাকবে মিসেস জিয়ন তেয়ং। এই মুহূর্তে তের রাগ যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। উত্তেজিত স্বরে সে বলে উঠল, আপনি আপনি কেন বিশ্বাস করছেন না যে বাচ্চাটা আপনার? জাঙ্কুক কিছুটা হেসে বলে বলে উঠল, আই ডোন্ট কেয়ার। সত্যি বলতে বাচ্চাটাকে নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি শুধু চাই তোমাকে নিয়ে যাতে কেউ খারাপ মন্তব্য করতে না পারে। আমি শুধু চাই তুমি সব সময় সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি সেদিন মিথ্যা বলেছিলাম। এই বাচ্চাটার জন্য আমি তোমাকে 10 কোটি টাকা দেইনি, না তো তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমার সাথে সারা সম্পর্ক স্থাপন করেছিলাম বলে দিয়েছি। আমি তোমাকে টাকাগুলো এর জন্যই দিয়েছিলাম যাতে তোমাকে কোনো প্রকার পরিস্থিতিতে অন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। আমি সব সময় তোমার ভালো চাই, তোমাকে খুশি দেখতে চাই, কারণ কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসিতে। জাঙ্কুকের কথাগুলোতে শুনে যেন শুনছিল না, বরং অনুভব করছিল একদম ত্বকের নিচ দিয়ে। শার্টের কলার থেকে হাতটা আপনা আপনি ছুটে গেল তের। চোখে একটা অদ্ভুত বিস্ময়ের ছাপ। সে ধীরে চুপচাপ নিজের সিটে ফিরে এলো। উইন্ডোর দিকে মুখ ঘুরে মাথা টেকে নিঃশব্দে কেঁদে উঠল। কাঁপা কাঁপা কাঁধগুলো তার কান্নার গভীরতা বোঝাতে লাগলো, যেন সেই কান্নার শব্দ কেবল নিজের ভেতরে সীমাবদ্ধ। জাঙ্কুক সেদিকে তাকে নিজের চুল টেনে ধরল তীব্র অনুশোচনায়। সে জানে বাচ্চাটাকে নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি তার, কিন্তু এটাই সত্যি যে সে কিছুই অনুভব করে না সেই অনাগত বাচ্চাটার জন্য। জাঙ্কুক চুপ করে রইল, বুকের ভেতর এক অজানা ভার। কিছুক্ষণ পর জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতেই তে তার দিকে মুখ না ঘুরে ফিস ফিস করে বলে উঠল, তাড়াতাড়ি চলুন, আমি মায়ের কাছে যেতে চাই। প্রায় 1 ঘন্টা পর তে আর জাঙ্কুক তেদের বাড়ির সামনে এসে থামলো। বিকালের আলো তখনও পুরোপুরি ম্লান হয়নি। গেটের পাশের বাগানবিলাস গাছের ঝোপে লালচে ফুলের সমাহার। গাড়ি থামতেই তে একদম ব্যাকুল ভঙ্গিতে দরজা খুলে নেমে পড়লো এবং এক দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে থেকে চিন্তিত চোখে তের দিকেই তাকিয়ে রইল আর ভাবলো, এই অবস্থায় মেয়েটা যদি পড়ে যায় তাহলে কিন্তু তার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। এক মুহূর্ত অপেক্ষা না করে জাঙ্কুক তের পিছু পিছু দৌড়ে এলো। তারা মেন ফটক পেরিয়ে বাড়ির মূল দরজার সামনে এসে পৌঁছাতেই তে হঠাৎ থমকে দাঁড়ায়। দরজায় চোখ পড়তেই তার শরীর কেঁপে উঠল। দরজার তালাবদ্ধ, ভারী তালার একঘেয়ে ঝোলানো দৃশ্য দেখে যেন বুকের ভেতর ধক করে উঠল। তে জাঙ্কুক তের পাশে এসে দাঁড়িয়ে বলো, বাড়িতে তো কেউই নেই তে। তে নিম্ন স্বরে বলো, হয়তো মা সুস্থ হয়ে গেছে, সে হয়তো দোকানেও গেছে, আর বাবাও হয়তো অফিসে আছে, সেই জন্যই দরজায় তালা লাগানো। জাঙ্কুক ভ্রুকুচকে বলো, আচ্ছা তুমি বলেছো তোমাকে নাকি কিডন্যাপ করা হয়েছিল, তাহলে তোমার বাবাও কি একবারও আমাকে এই বিষয়ে জানাতে পারতেন না? মানলাম আমার ফোন বন্ধ, কিন্তু সে তো যেতে পারতেন আমাদের বাড়িতে, নয়তো তোমার খালার কাছে অন্তত বিষয়টা জানাতে পারতেন। তুই হাসার চেষ্টা করে বলো, মাকে নিয়ে হয়তো একটু বেশি চিন্তায় ছিলেন, সেই জন্য কি নিজের মেয়েকে ভুলে যাবেন? দ্যাটস নট ফেয়ার। তুই ক্ষিপ্ত চোখে তাকাতেই জাঙ্কুক চুপসে গেল। বাতাসে কিছুক্ষণ স্তব্ধতা নেমে এলো। তে গলার স্বর নিচু করে বলো, আমার বাবা আপনার মতো না। জাঙ্কুক একদম থেমে গেল, একটু যেন হকচকিয়েও গেল, আর বলো, আমার মতো না মানে কি? তে এবার শান্ত গলায় অথচ শব্দে ব্যথা মিশিয়ে বলো,
মানে আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন, আপনার মতো না, যার মাঝে নিজের সন্তানকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। বাচ্চা মরে গেলেও যার কিছুই যাবে আসবে না। আমার বাবুটার ভাগ্য অনেক খারাপ যে আপনার মতো একজন বাবা পেয়েছে। কথাগুলো যেন চাঙ্কুকে শরীর ভেদ করে ভিতরে ঢুকে গেল। কষ্ট, অপরাধবোধ আর তীব্র ব্যর্থতার মিলেমিশে তার মুখ থমথমে হয়ে গেল। সে বুঝতে পারলো যে তে তার কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। জাঙ্কুক কথা ঘোরানোর জন্য বলল, এখন কি করবে, দোকানে যাবে? তে বলল, না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, মা বাবা ফিরেও আসবে, আমরা বরং ঘরে ঢুকেই অপেক্ষা করি। আমি 2 দিন ধরে গোসল করিনি, গোসল করতে হবে। জাঙ্কুক চোখ তুলে প্রশ্ন করলো, কিন্তু ঢুকবে কিভাবে, দরজা তো তালা মারা। তে একবার আশেপাশে তাকিয়ে বলল, চলুন আমার সাথে। বলেই তে বাড়ির পেছনে সাইডে চলে এলো। জাঙ্কুকও তার পেছনেই আছে। ইতিমধ্যে গোলাপ ফুলের ঘ্রাণে তার চোখ মুখ জ্বলছে। জাঙ্কুক তখন বলল, উফ, এখানে আসলে কেন, তাড়াতাড়ি চলো এখান থেকে। তে কোনো উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে একটা ফুলের টব নিচু হয়ে সরিয়ে টবের নিচ থেকে একটা চাবি বের করে আনলো। জাঙ্কুক অবাক হয়ে বলল, এখানে চাবি কে রেখেছে? তে চাবিটা নিয়ে দরজার সামনে আসতে আসতে বলল, আমাদের 3 জনের কাছে 3টা চাবি থাকে, আর আমার চাবি আমি সবসময় এখানেই রেখে দিই, কারণ নিজের সাথে রাখলে হারিয়ে যায়। জাঙ্কুক এবার বুঝে গেল ব্যাপারটা। দরজা খুলে ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে একটু থমকে গেল তে। ঘরে ঢোকার পর যেন সময় থেমে গেছে। ঘরের বাতাসে জমে আছে নিস্তব্ধতা। সবকিছু ঠিক আগের জায়গাতেই রয়েছে, যেন এই 2 দিনে কেউ একবারও প্রবেশ করেনি এই বাড়িতে। তের বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল। এক অজানা শঙ্কায় সে কেঁপে উঠল আর বলল, জাঙ্কুক তখন তেকে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? তে না বোধক মাথা নেড়ে নিজের রুমে ঢুকলো। লাইট এখনো জ্বলছে। তের মনে আছে মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে সে লাইট না নিভেই বাবার সাথে বেরিয়ে গিয়েছিল। তে সমস্ত ভাবনা সাইডে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। এখন শাওয়ার নেওয়া জরুরি। তে যেতেই জাঙ্কুক তের রুমে প্রবেশ করে। খাটের উপর তাকাতেই দেখলো তের ফোনটা খাটের উপরেই পড়ে আছে। সে আনমনেই ফোনটা হাতে তুলে নিল। তের ফোনে লক নেই। জাঙ্কুক খুব সহজেই তের কন্ট্যাক্ট লিস্ট চেক করলো। সে দেখলো তে কয়েকদিন আগে থেকেই তার ফোনে কল করে যাচ্ছে। বোগামের নম্বর সেভ করা ছিল না বিধায় জাঙ্কুক বোগামের নম্বর চিনতে পারল না। কিন্তু নিজের ফোনটা ভেঙে ফেলায় আজ তার আফসোস হচ্ছে। তে কতগুলো কল করেছিল, কিন্তু জাঙ্কুক ভেবেছে তে তাকে মনেই করেনি। কিছুক্ষণ যেতেই তে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। জাঙ্কুক তড়িঘড়ি করে তের ফোনটা রেখে দেয়। তে চুল মুছতে মুছতে বলে, আপনি ফোনটা নিজের কাছে রাখুন, আমি ফোন সামলাতে পারি না, হারিয়ে ফেলবো। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে তের সামনে এসে দাঁড়ায়। তারপর ফোনটা তের দিকে এগিয়ে দিয়ে বলে, বাবা মাকে একবার কল করে দেখো। তে মাথা নেড়ে ফোনটা হাতে নিল। তারপর বেশ কয়েকবার ডেজি আর বোগামের ফোনে কল দিল, কিন্তু তাদের দুজনেরই ফোন বন্ধ বলছে। তে তখন বলল, মায়ের ফোন তো ছিনতাইকারী নিয়ে গিয়েছিল, কিন্তু বাবার ফোনের কি হয়েছে? তে চিন্তিত হয়ে পড়ল। জাঙ্কুক সান্ত্বনা দিয়ে বলল, হয়তো নেটওয়ার্কের সমস্যা। তে মাথা নেড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই জাঙ্কুক তাকে জিজ্ঞেস করলো, তোমার ক্ষুধা লাগেনি? তে হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, লেগেছে, দেখি ঘরে খাওয়ার মতো কিছু আছে কিনা। তে রুম থেকে বেরিয়ে কিচেনে আসতেই চিৎকার দিয়ে উঠল। তের চিৎকারে জাঙ্কুক এক প্রকার দৌড়ে কিচেনে চলে আসে আর বলে, কি হয়েছে? জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, ব্যথা পেয়েছো, কোথায় লেগেছে? তে হাত দিয়ে ইশারা করলো টেবিলের উপর। জাঙ্কুক সেদিকে তাকিয়ে দেখলো টেবিলের উপর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। তে কান্না করে বলল, বিড়ালটার কি হয়েছে? জাঙ্কুক তের চেহারা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি দেখছি, তুমি কান্না করছো কেন, বিড়ালটা হয়তো ঘুমিয়ে আছে। জাঙ্কুক এগিয়ে গেল টেবিলের দিকে, কিন্তু কাছে আসতেই দেখলো বিড়ালটা থেকে দুর্গন্ধ আসছে। তাছাড়া বিড়ালের চারপাশে গিজ গিজ করছে পিঁপড়ের দল। জাঙ্কুক বুঝতে পারলো বিড়ালটা হয়তো মারা গেছে। জাঙ্কুক দ্রুত পায়ে তের কাছে ফিরে এলো। তে বলে উঠল, বিড়ালটার কি হয়েছে? মা বিড়ালটাকে অনেক ভালোবাসতো, যদিও আমি পছন্দ করতাম না, কিন্তু কিন্তু বিড়ালটা ওভাবে পড়ে আছে কেন? বিড়ালটা কি অসুস্থ? আপনি তো ডাক্তার, আপনি বিড়ালটার চিকিৎসা করুন না। জাঙ্কুক কিভাবে বলবে বুঝতে পারছে না। সে তের মুখটা 2 হাতের ভাঁজে নিয়ে বলল, আমি মায়ের জন্য আরেকটা বিড়াল এনে দেবো, তুমি কান্না করো না। তে আরো জোরে কেঁদে উঠলো আর বলল, বিড়ালটার কি হয়েছে? জাঙ্কুক কোমল কণ্ঠে বলল, আল্লাহর কাছে চলে গেছে। তে শব্দ করে কেঁদে উঠতেই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরলো আর বলল, আরে কাঁদছো কেন? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, তাছাড়া
তুমি তো বিড়ালটাকে পছন্দ করতে না, তাই না? তে ফোপাতে ফোপাতে বলে, মা মা জানতে পারলে অনেক কষ্ট পাবেন। আর আর সেই জন্য আমারও কষ্ট হচ্ছে। তাছাড়া বিড়ালটাকে আমি একটু একটু পছন্দ করতে শুরু করেছিলাম। আমি যখন বাড়িতে একা থাকতাম তখন জানালার কাছে এসে ম্যাও ম্যাও করতো। আমি বিরক্ত হয়ে তাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর ফিরে আসতো। তের বলা কথাগুলো যেন জাঙ্কুকের কানে এসে থেমে গেছে। সে শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি বিড়ালের দিকেই আটকে গেছে। সে বিড়ালটাকে দেখে বুঝে গেছে যে না খেয়ে থাকার কারণেই বিড়ালটা মারা গেছে। তার মানে গত 2 দিন ধরে এই বাড়িতে কেউ আসেনি। বিড়ালের বাচ্চাটা কোনোভাবে বাড়িতে আটকা পড়ে গিয়েছিল। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলো, আচ্ছা মাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল? চোখ মুছে হাসপাতালের নাম বলতেই জাঙ্কুক বলল, আমার মনে হচ্ছে আমাদের সেখানে গিয়ে একবার দেখা উচিত। আর তোমার কথা মতো তোমাকেও তো সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। হ্যাঁ বোধক মাথা নাড়ায়। জাঙ্কুক বলে, হাসপাতালের সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া গেলেও যেতে পারে। চলো তাড়াতাড়ি। মাথা নেড়ে নিজের রুমে ফিরে এলো। একটা বোরখা পরে আবার মাথা হিজাব বেঁধে রেডি হয়ে নিল। এরই মাঝে জাঙ্কুক এসে বলল, বাবা মার আইডি কার্ড কোথায় আছে জানো? ভ্রুকুচকে তাকাতেই জাঙ্কুক বলল, আমি বলতে চাইছি সেখানে নাম বললেই তো হবে না। অতগুলো লোকের মাঝে তোমার বাবা মাকে খুঁজতে সমস্যা হতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রেই অপরিচিত কাউকে পেশেন্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয় না, তাই আইডি কার্ড থাকলে সেই ক্ষেত্রে সুবিধা হবে। তখন বলো, বাবা মা এখনো হসপিটালে কি করছে? আমার তো মনে হয় তারা অফিসে আর দোকানেই আছে। জাঙ্কুক কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হচ্ছে তোমার মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, সেই জন্যই তোমার বাবা তোমার মাকে নিয়ে হসপিটালেই আছেন। তুমি এত ভেবো না, আর তাদের আইডি কার্ড কোথায় আছে জানা থাকলে সাথে করে নিয়ে যাও। একটু ঘাবড়ে গেল। জাঙ্কুকের কথা মতো তার বাবা মায়ের রুম থেকে তাদের আইডি কার্ড বের করে নিল। তারপর দরজায় তালা ঝুলিয়ে জাঙ্কুক কাটতে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 30 মিনিটের মধ্যে গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। এখন মাগরিবের সময়। আকাশের রং নরম আভায় রাঙা। চারিদিক থেকে ভেসে আসছে আজানের পবিত্র ধ্বনি। বাতাসে মিশে আছে একরকমের নির্জনতা। জাঙ্কুক কাটতে গাড়ি থেকে নেমে ধীর পায়ে হাসপাতালের মূল ফটকের দিকে এগিয়ে যায়। হসপিটালের ভেতরে ঢুকে এক জায়গায় আসতেই তে বলে ওঠে, এই জায়গা থেকেই আমাকে কিডন্যাপ করা হয়েছিল। তের কণ্ঠে জমে থাকা ভয়, কান্নার বিস্ময়ের রেশ। জাঙ্কুক থমকে দাঁড়িয়ে যায়। চারপাশে তাকিয়ে দেখে দেয়ালের কোণে কোণে বসানো সিসিটিভি ক্যামেরা। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তবে এখন সবচেয়ে জরুরি হলো ডেজি আর মিনহোকে খুঁজে বের করা। জাঙ্কুক দ্রুত পায়ে এগিয়ে যায় কাউন্টারের দিকে। সোজা হয়ে দাঁড়িয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে ডেজি আর মিনহোর কথা। রিসেপশনিস্ট কিছু একটা থমকে যায়। বিস্ময়ের দৃষ্টি মেলে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর তের দিকে তাকায় আর বলে, আপনারা ওনাদের কি হন? জাঙ্কুক বলল, ওর নাম তে, ও তাদের মেয়ে, আর আমি জিওন জাঙ্কুক, তের হাজব্যান্ড। রিসেপশনিস্ট একবার তের দিকে তাকিয়ে আবার জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আমি আপনাকে চিনি, আপনি কি কার্ডিওলজিস্ট জিওন জাঙ্কুক? জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বলো। আপনি কাইন্ডলি যদি বলতেন যে ওনারা এখানে আছেন কি না? রিসেপশনিস্ট জাঙ্কুকে ইশারায় কিছু বলতেই জাঙ্কুক থমকে যায়। সাথে সাথে জাঙ্কুকের চোখে মুখে অদ্ভুত এক ধরনের বদল ঘটে, যেন মুহূর্তেই তার চোখের ভাষা বদলে গেছে। সাবধানতার বিস্ময়ের ছায় স্পষ্ট হয়ে ওঠে। এদিকে তে কিছুই বুঝতে পারছে না, ব্যাকুল হয়ে বলে উঠল, আমার মনে হচ্ছে মা বাবা এখানে নেই, আমাদের আগের দোকানে গিয়ে দেখা উচিত ছিল। জাঙ্কুক হঠাৎ করে তের বাহু ধরে বলল, তে তোমার কিছু খেয়ে নেওয়া উচিত, তুমি দুপুরে কিছুই খাওনি। তে বিরক্ত হয়ে বলে উঠল, আরে আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না আর আপনি আমাকে খেতে বলছেন? জাঙ্কুক তেকে টেনে অন্যদিকে নিয়ে গিয়ে বলো, আমরা তাদের খুব শীঘ্রই পেয়ে যাব, তুমি আগে কিছু খেয়ে নাও। কথাগুলো বলতে বলতে জাঙ্কুক থেকে টেনে বাইরে নিয়ে আসলো। তারপর পকেট থেকে তের ফোনটা বের করে জিহোপকে ইমেল পাঠালো। জিহোপের ফোন নম্বর জাঙ্কুকের মুখস্থ নেই। এতদিন জিহোপের সাথে ইমেলের মাধ্যমে কথাবার্তা হয়েছিল। জাঙ্কুকের কাজকর্মে তে খানিকটা বিরক্ত হয়ে গেছে আর বলছে, আপনি আজব বিহেভ কেন করছেন? আর ওই মেয়েটা ইশারা করে কি এমন বলেছে যার জন্য আপনি আমাকে এভাবে টেনে নিয়ে এলেন? জাঙ্কুকের কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই তেকে জড়িয়ে ধরল। তে জাঙ্কুকে ছাড়ানোর চেষ্টা করে বলো, আপনি কেন এমন করছেন? উনি ইশারায় কি বলেছে? জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলো, তেমন কিছুই বলেনি, সে ব্যাপারটা বাদ দিয়ে চলো কিছু খেয়ে নিই, আমিও কিন্তু না খেয়ে আছি। তে আর না করতে পারলো না। জাঙ্কুক তেকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। জাঙ্কুক থেকে জিজ্ঞেস করলো, কি খাবে? তে কিছুক্ষণ চুপ থেকে বলো, আপনার হয়তো বেশি ক্ষুধা লেগেছে, আপনি যা খাবেন তাই অর্ডার করুন, আপাতত আমি কিছুই খেতে পারবো না, মা বাবাকে না দেখো অবধি গলা দিয়ে খাবার নামবে না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে হঠাৎ তের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়।
জাঙ্কুক মাথা নিচু করে বলে, আমি জানি আমার জন্য তোমাকে অনেক বিপদে পড়তে হয়েছে, আমার জন্য তোমার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সব রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নেবে, আমার জন্য না হলেও নিজের বাচ্চাটার জন্য। আমি জানি শুধুমাত্র বাচ্চাটার জন্যই তুমি আমাকে বিয়ে করেছিলে, নয়তো তুমি মরে গেলেও আমাকে বিয়ে করতে না। সেই থেকে আমি বুঝতে পারি যে বাচ্চাটাকে তুমি কতটা ভালোবাসো। আচ্ছা, তুমি বাচ্চাটার জন্য নিজেকে সামলে নিতে পারবে তো? দেখো, বেশি স্ট্রেস নিলে কিন্তু ম্যারেজ হয়ে যাবে। তুই ভয় পেয়ে গেল আর বলো, আপনি আপনি আজে বাজে কথা বলবেন না একদম। বাবুটা আমার প্রাণ, ওর কিছু হয়ে গেলে আমিও মারা যাব। আপনার তো ওর জন্য টান নেই, সেই জন্য এসব কথা বলতে পারলেন। আচ্ছা, আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনার সব সম্পত্তির মালিক আমার বাবু হবে বলেই কি আপনি ওকে অপছন্দ করেন? জাঙ্কুক অবাক চোখে তেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কেমন কথা বললে? আর আমি বাচ্চাটাকে অপছন্দ করি সেটাই বা কখন বললাম? কামন তে, বাচ্চাটার জন্যই তোমার পরিস্থিতি আজকে এত খারাপ। ইয়োনো নিশ্চয়ই বাচ্চাটাকে ফেলার জন্যই তোমার পেছনে লেগেছে। আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে। আর সত্যি বলতে, বাচ্চাটা না থাকলে তুমি আমাকে বিয়েও করতে না, সেটাই তোমার জন্য ভালো হতো। আমি তোমাকে প্রোটেক্ট করতে পারছি না, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি বুঝতেই পারছো না। জাঙ্কুকের কথাগুলো শুনে তে থমকে গেল। সে বেশিরভাগ সময় জাঙ্কুকে বুঝে উঠতে পারে না। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো, আপনি শুধু আমার পাশে থাকুন, আমাদের কিচ্ছুই হবে না। জাঙ্কুক মাথা নেড়ে খাবার অর্ডার করলো। খাবার দিয়ে ওয়েটার চলে যেতে নিলেই জাঙ্কুক ওয়েটারকে ডাক দিল। তারপর তাদের জন্য দিয়ে যাওয়া খাবারগুলো থেকে কিছুটা খাবার অন্য প্লেটে তুলে ওয়েটারের দিকে এগিয়ে দিয়ে বলো, আপনি আগে টেস্ট করুন। জাঙ্কুকের কথাটা শুনে ওয়েটারের সাথে সাথে তেও চমকে তাকালো জাঙ্কুকের দিকে। ওয়েটার তখন বলল, স্যার আমি কিভাবে খেতে পারি? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলো, আপনি খেতে না পারলে আমরাও খেতে পারবো না, নিয়ে যান এগুলো। ওয়েটার দ্রুত প্লেটটা উঠিয়ে খাবারটুকু খেয়ে নিল আর বলো, আপনি এখানে কিছুক্ষণ বসুন। ওয়েটার মনে মনে জাঙ্কুককে পাগল ভেবে নিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেই জাঙ্কুকের সন্দেহ দূর হয়ে যায়। ওয়েটারকে বলে, আপনি যান এখন। ওয়েটার চলে যেতেই জাঙ্কুক তেয়ের দিকে খাবার এগিয়ে দেয়। তে ভ্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আপনি ওয়েটারকে খেতে বলেন কেন? এরকম তো কেউ করে নাকি? কেউ করে না, তবে আমাদেরকে এখন থেকে করতে হবে। আমি কালকেই পয়জন ডিটেকটিভ ডিভাইস আনবো। তার আগে তুমি কারো দেওয়া কোনো কিছুই খাবে না, ওকে? পয়জন? তে বিড়বিড় করে বলল, কিন্তু পরক্ষণে ভাবলো জাঙ্কুক ঠিকই বলেছে। খাওয়া দাওয়া শেষ হতেই জাঙ্কুকদের হাত ধরে তেকে টেনে তুললো আর বলল, চলো আমরা এখন তোমার মায়ের দোকানে যাব, তোমার মাকে খুঁজতে। তুমি কিন্তু একদম চিন্তা করবে না, বুঝলে? আমি তো আছি, তাই না? আমরা দুজন মিলে তাদের ঠিক খুঁজে বের করে ফেলবো। তো হ্যাঁ বোধক মাথা নেড়ে জাঙ্কুকের সাথে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে আগেই জাঙ্কুক পুনরায় জিওপকে মেল পাঠায়, হসপিটালে গিয়ে রিসেপশনিস্টের সাথে ভালো করে কথা বলে দেখ। পুরোটা শোনার পর আমাকে সাথে সাথে মেল করবি, ঠিক আছে? জিওপ ছোট করে লিখলো, আরও 1 ঘন্টা লাগবে, আমি কেবল অর্ধেক রাস্তায় এসেছি। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিতেই তে বলো, ফোনটা একটু দিবেন? জাঙ্কুক বিনা বাক্যে ফোনটা তেয়ের দিকে এগিয়ে দিল। তে বোগামের নম্বরে ডায়াল করতে চাইলো, কিন্তু পরক্ষণে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো, বোগাম ভাইয়া আমাকে সেখান থেকে বের করার বিনিময়ে আমি তাকে 10 লক্ষ টাকা দেবো বলেছি। তার নানু অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। সেই টাকা ম্যানেজ করার জন্য সেই ইওনোর হয়ে আমাকে কিডন্যাপ করেছিল। জাঙ্কুক একবার তেয়ের দিকে তাকিয়ে পুনরায় সামনের দিকে তাকালো আর বলল, ওকে, তোমার মায়ের দোকানের সামনে আসতে বলো, টাকাটা দিয়ে দেবো। জাঙ্কুককে বোঝাতে পেরেতে একটা শ্বাস ফেল। তারপর বোগামকে কল দিল। 2বার রিং হতেই বোগাম কলটা রিসিভ করলো। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে কলটা লাউড স্পিকারে দিল। তখনই বোগাম বলল, হ্যালো তে, তুমি কোথায় আছো? তুমি জানো না তোমাকে না পেয়ে বস আমাকে হুমকি দিচ্ছে যে আমার নানুকে নাকি মেরে ফেলবে। প্লিজ তে, তুমি ফিরে এসো। কথাটা শুনে জাঙ্কুক তের হাত থেকে ফোনটা নিয়ে বলল, তে ফিরে যাবে না, আর আপনিও চিন্তা করবেন না। আপনার নানুর লোকেশন সেন্ড করুন, আমি তার ব্যবস্থা করছি। আপনার বস এই জন্মে আর আপনার নানুকে খুঁজে পাবে না। জাঙ্কুকের কণ্ঠ শুনে প্রথমে ঘাবড়ে গেলেও বোগাম বলল, ভাই আমার নানু হসপিটালে আছে, তবে বস হয়তো তার উপরে নজর রেখেছে। আপনি কিভাবে আমার নানুকে বাঁচাবেন? জাঙ্কুক গভীর কণ্ঠে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু নিজেকে সেফ রাখুন আর আপনার নানুর নাম পরিচয়টা মেসেজ করে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। জাঙ্কুক কল কেটে দিয়ে একটা নির্জন জায়গায় গাড়িটা থামালো। তারপর তেয়ের দিকে তাকিয়ে বলো, আমাকে একটু সবটা খুলে বলো তো, তুমি জানলে কিভাবে যে বোগামের বস ইওনো? তে কিছুক্ষণ ভেবে বলো, আমি তার কণ্ঠ শুনেই ধরে ফেলেছিলাম যে সেটা ইওনো, কারণ মুন আপুর মেহেন্দির রাতে তার সাথে আমার কথা হয়েছিল। সে আমাকে মায়ের কাছে দিয়ে আসবে বলে আপনার রুমে নিয়ে গিয়ে আমাকে আটকে দিয়েছিল।
সেটা না হয় বুঝলাম, কিন্তু ও কেন এমন করছে সে ব্যাপারে কিছু বলেছে? তে কিছুক্ষণ ভেবে বলো, সে ঠিক কি বলেছে আমি পুরোটা বলতে পারবো না, কারণ তাকে আমি সামনাসামনি দেখিনি। সে ফোনে আমাকে বলেছিল যে সে নাকি আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনাকে নাকি তাদের প্রয়োজন। সে চাইছিল আমি যেন ডিভোর্স পেপারে সাইন করে বাচ্চাটা করে ফেলি। তের কথাগুলো শুনে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, ইয়োনোকে আমি নিজের হাতে মারবো। ইয়োনো, তোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, এইসবের পেছনে শুধু ইয়োনো নয়, আরও একজন আছে, আমি তাকে চিনতে পারিনি। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকায় আর বলে, আরেকজন ছিল মানে? তে একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করতে না চাইলে ইয়োনো আমাকে মেরে ফেলার অর্ডার দেয়, কিন্তু সেই লোকটা ইয়োনোর থেকে ফোন নিয়ে গিয়ে ইয়োনোকে বলে যে আমি ডিভোর্স পেপারে সাইন না করা পর্যন্ত যেন আমাকে না মারে। আমি সাইন না করলে নাকি আপনি কখনোই দ্বিতীয় বিয়ে করবেন না। তের কথা শুনে জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলো, এসব কেমন কথা? আমি দ্বিতীয় বিয়ে করলে সেই লোকটার লাভ কি? সেটা তো জানি না, কিন্তু সেই লোকের কণ্ঠটাও আমার পরিচিত লেগেছিল। আমার মনে হচ্ছে লোকটা আমাদের পরিচিতই। জাঙ্কুক কিছুক্ষণ ভেবে বলো, ইয়োনো কি বুঝতে পেরেছিল যে তুমি ওকে চিনেছো, বা ইয়োনো কি তোমাকে নিজের নাম বলেছিল? তে না বোধক মাথা নেড়ে বলো, মা যদি বলতো বাড়িতে ডাকাত আসে, তাদেরকে চিনতে পারলেও সেটা প্রকাশ করতে হয় না, তাহলে নাকি ডাকাত রেগে গিয়ে খুনও করে ফেলতে পারে। আমি সেই জন্য ইয়োনোকে চিনতে পেরেও সেটা কাউকে বুঝতে দেইনি, এমনকি বোগাম ভাইয়াকে ওই ব্যাপারে কিছুই বলিনি। বাহ, অনেক ভালো করেছো। তোমার মা ঠিক কথাই বলেছে, তুমি ইয়োনোকে চিনতে পেরেছো, সেটাও বুঝতে পারলে। জাঙ্গো কথাটা শেষ না করে তের দিকে তাকিয়ে বলে উঠলো, ওরা তোমাকে অনেক মারধর করেছে তাই না? তে মৃদু হেসে বলো, বেশি না, শুধু গুনে গুনে 5টার মতো থাপ্পড় মেরেছিল। তের কথাটা শুনে জাঙ্গুকের বুকটা ধক করে উঠলো। স্টিয়ারিং এর উপরে থাকা হাতটা শক্ত হয়ে গেল। নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। জাঙ্গুক তের দিকে তাকিয়ে বলো, সরি তে, আমার বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দাও। তে বাইরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলো, সরি বলছেন কেন? আপনার জায়গায় আমি থাকলে আমি আরও বেশি প্রতিক্রিয়া করতাম। আপনি তাও আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমি হলে অন্য কারোর সাথে দেখা মাত্রই আপনাকে খুন করে ফেলতাম। আমি যদি জানতাম আপনি সেখানে লুকিয়ে আছেন, আমি কখনোই এত ভালো অ্যাক্টিং করতে পারতাম না। আমি এখনো ভেবে পাই না যে বোগাম ভাইয়াকে আই লাভ ইউ বলতে দেখেও আপনি আমাকে জীবিত রেখে চলে আসলেন কিভাবে। জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে বলো, আমি কিভাবে তোমাকে কিছু বলতাম? আমি যেখানে নিজেই তোমার কাছে অপরাধী, সেখানে তোমার অপরাধের জন্য কিভাবে শাস্তি দেব আমি? তুমি ভালোবেসে আমাকে বিয়ে করনি, শুধুমাত্র বাচ্চাটার জন্যই বিয়ে করেছিলে। সেটা জানার পরেও কিভাবে তোমাকে নিজের কাছে আটকে রাখতাম? আমি যে সব সময় তোমাকে সুখী দেখতে চাই, তাতে তুমি যদি অন্য কারোর সাথে সুখী থাকো সেটাও চলবে। তে জাঙ্কুকের দিকে না তাকিয়েই বলো, আমার সুখ তো আমার বাবু আর তার বাবার মাঝে আছে। আমি হয়তো আপনাকে ভালোবাসি না, তবে আপনি তো আমাকে ভালোবাসেন। আপনি চাইলে আমি আপনার সাথে সুখে থাকবো, তবে সেটার জন্য আপনাকে আমার বাবুর বাবা হতে হবে। বিশ্বাস করতে হবে যে সে আপনারই সন্তান। একজন বাবার মতোই ভালোবাসতে হবে। তবে সেই জন্য আমি প্রমাণ দিতে পারবো না যে সে আপনার সন্তান, কারণ সেটা আমার আর আমার বাবু দুজনের জন্যই লজ্জাজনক। জাঙ্কুক ভ্রুকুচকে বলে উঠলো, তুমি এভাবে কথা কিভাবে বলো? তোমার বয়স তো 15 বছর, কিন্তু মাত্রই মনে হলো তোমার বয়স 25 বছর। তো একটা ছোট্ট শ্বাস ফেলে বলো, আমি জানি না, তবে আমার পরিস্থিতিটাই এরকম যে আমি 25 বছরের নারীদের মতো সব কিছু অনুভব করতে পারছি। হয়তো পরিস্থিতি আমাকে এসব কথাগুলো শিখিয়ে দিচ্ছে, তবে আপনি মূল কথা থেকে সরে যাচ্ছেন। জাঙ্কুক হঠাৎ করে তেকে নিজের কাছে টেনে নিল। তের মুখটা উঁচু করে তের চোখের দিকে তাকালো। তে চোখ সরিয়ে নিতে চাইলে জাঙ্কুক বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলো, আমার দিকে তাকাও, একটা প্রশ্ন করব। তে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে বাচ্চাটার বাবা আমি, তাহলেই আমি বিশ্বাস করে নেব, আর কোনো প্রমাণের দরকার নেই। তে একটা শুষ্ক ঢোক গিলে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলো, আমার গর্ভে থাকা বাবুর বাবা আপনি। তের কথাটা শোনা মাত্রই জাঙ্কুক আচমকায় তের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। জাঙ্কুকের স্পর্শেতে মারাত্মকভাবে কেঁপে উঠল। সে অটোমেটিক ধাক্কা দিয়ে জাঙ্কুকে নিজের থেকে সরিয়ে দিল। জাঙ্কুকের কিছুটা খারাপ লাগলেও সে রিয়াক্ট করলো না। মাঝে মাঝে বাবুর পাশাপাশি বাবুর বাবাকে নিয়েও একটু ভেবো। সারা জীবন এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান করলে কিন্তু বাবুর বাবার আয়ু কমে যাবে। তে না চাইতো লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। সে কি করবে? জাঙ্কুকের স্পর্শে সে ভয় পায়, ভীষণ ভয় পায়।